গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছি এর তৃতীয় পর্ব। কৃষ্ণনগর স্টেশনে নেমে বিদায় নিল অদিতি। এখন রিকশার ভাড়া যা বেড়েছে তাতে কিছুদিন আগে নিতান্ত বাধ্য না হলে চড়ত না সে। আজ রিকশায় বসে তার আচমকা অন্য চিন্তা মাথায় এলো। ধরা যাক মিলনবাবুর ছবিটা খুব জনপ্রিয়তা পেল, নায়িকা হিসেবে দর্শকরা তাকে লুফে নিল। তখন কি সে এভাবে কৃষ্ণনগর শহরে রিকশায় চড়ে যেতে পারবে? এখন কেউ তার দিকে তাকাচ্ছে না, তখন কি হবে ভাবতেই গায়ে কাঁটা দিল অদিতির। সে চোখ বন্ধ করল। বন্ধ চোখের পাতায় দৃশ্যটা আপনা থেকেই ভেসে উঠল যেন। একটা রিকশা হুশ করে বেরিয়ে গেল রাস্তা দিয়ে। গাড়ির ভেতর কাঁচ তুলে বসে আছে নায়িকা অদিতি। দিদি, কোন দিকে যাব? রিকশাওয়ালার কথায় সম্বিত ফিরল তার। তাড়াতাড়ি বলল, বাঁ দিকে। বলি কিরকম সংকোচ হল, অকারণে আঁচল টানল সে। দরজা খুলে বাবা অবাক। কিরে, চলে এলি? খুব রাগ হয়ে গেল অদিতির। তাকে দেখে যেন বাবা খুশি হয়নি। সে পাল্টা জিজ্ঞাসা করল, কেন, আসতে নেই? না না, নতুন চাকরি, ছুটি পেলি? ঘরে ঢুকে অদিতি বলল, চাকরিটা ছেড়ে দিয়েছি। সর্বনাশ, চাকরি ছেড়ে দিলি? কি হয়েছিল? বাবার কথার রেশ ধরে ভেতরের দরজায় দাঁড়ানো মা বলল, তুই কি কোথাও একটু মানিয়ে থাকতে পারবি না? এই বাজারে কেউ চাকরি ছাড়ে? এখন মেসের টাকা দিবি কি করে? বাবা বলল, টাকা না দিলে মেস থেকে তাড়িয়ে দেবে, তখন তোকে আবার এইখানেই ফিরে আসতে হবে। মা বলল, ভাবলাম ভগবান মুখ তুলে চেয়েছেন, এত কষ্টের পর মেয়েটা চাকরি পেল, নিজের খরচ নিজেই মেটাতে পারবে। অদিতি আর সহ্য করতে পারল না। তোমরা থামবে? মা বলল, এই সংসার কিভাবে চলবে তা তোর অজানা নয়। তুই চাকরি করে যদি কিছু বাঁচাতে পারতিস তাহলে আমাদের উপকারে লাগত। এখন রাগ দেখিয়ে থামতে বলছিস, মন কেন তা মানবে? অদিতি বলল, মা, আমি অনেকটা দূর থেকে এসেছি, এক গ্লাস জল পর্যন্ত খেতে দাওনি তোমরা। আমি যে তোমাদের বোঝা তা সরাসরি বলে দাও না, তাহলে আর কখনো এখানে আসব না। মার কথা না বাড়িয়ে ভেতরে চলে গেলে অদিতি বেতের চেয়ারে বসে পড়ল। চেয়ারটা পুরনো, অনেক জায়গায় বেত খুলে এসেছে। পিঠে লাগে বলে মা একটা চাদরের টুকরো দিয়ে আড়াল করেছে। খুব বিমর্ষ মুখে বাবা দ্বিতীয় চেয়ারে বসে বলল, কমলেন্দু এসেছিল। মুখের ভেতরটা কেঁপে উঠল অদিতির। তার তো এ বাড়িতে আসার কথা নয়। সে কাঁপা গলায় বলল, কি বলল? তোর খোঁজ করছিল। তারপর? কলকাতায় চাকরি করতে গিয়েছিস শুনে ঠিকানা চাইল। দিয়েছ? না দিয়ে উপায় কি? তুমি আমার ঠিকানা ওকে দিয়ে দিলে? বা, যদি বলতাম ঠিকানা জানি না তাহলে কি বিশ্বাস করত? আমি ধুমনা করছি দেখে আমাকে ধমকালো। কি চমৎকার, বাইরের একটা লোক তোমাকে এসে ধমকালো আর তুমি সুরসুর করে তার দাবি মেনে নিলে। ফোঁস করে উঠল অদিতি। এই সময় এক গ্লাস জল নিয়ে এলো মা। বাইরের লোক হলে অন্য কথা ছিল, কিন্তু জামাইকে তো কিছু বলা যায় না। জামাই? ও এখনো তোমার জামাই? আচ্ছা, মানলাম তোদের ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু মা, ছাড়াছাড়ি হওয়ার পর ওই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আর আমার সঙ্গে সম্পর্ক না থাকলে তোমাদের জামাই কি করে হয় এই কথাটা আমি বুঝতে পারছি না। যাগে, ওকে তো বিদায় করা গেছে, এবার আমার ওখানে হাজির হবে। ওই মাতাল লোকটা আমার ওপর কি অত্যাচার করত তা তোমরা ভুলে গেলে? এখনো জামা খুললে ওর অত্যাচারের চিহ্ন পিঠময় দেখতে পাবে, জানো না? অদিতি মাথা ঝাঁকাল। কি চায় বলেনি? বলল দরকার আছে। বাবা বলল। মা বলল, পোশাক দেখে মনে হলো অবস্থা ভালো নয়। বাবা বলল, খোকা টাকা পাঠিয়েছে, মনি অর্ডারে লিখেছে এক্সট্রা টাকা পাঠাতে পারবে না। তোর মা পড়ে শোনাল। ভেবেছিলাম চোখ দেখাতে মাদ্রাজের শঙ্কর নেত্রালয়ে যাব, কিন্তু তার হবে না। হবে? হবে মানে? শঙ্কর নেত্রালয়ে গিয়ে চোখের চিকিৎসা করাতে কত লাগবে? আমি জানি না, তবে শুনেছি ওখানে গেলে ওরা বলে দেয়। তাহলে ওখানে গিয়ে জেনে এসো, যাওয়া মাত্রই তো অপারেশন করবে না। তুই যা বলছিস, ভেবে বলছিস? আমাকে কখনো বাজে কথা বলতে শুনেছ? অদিতি ভেতরে চলে গেল। এই বাড়িতে ভাইয়ের একটা ঘর ছিল,
ভাই চাকরি নিয়ে বাইরে যেতে ওর ঘরটা পেয়েছিল সে শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে। সেই বিছানায় গা এলিয়ে দিল অদিতি। আহ, কি আরাম। মা ঘরে ঢুকল। কি করে টাকার ব্যবস্থা করবি? দেখি, অন্তত 1,000-3,000 লাগবে গিয়ে দেখে আসতে। কবে যাবে দিন ঠিক করো। হ্যাঁ রে, তোর কি হয়েছে? কিছু হয়েছে বলে কেন ভাবছ? বুঝতে পেরেছি যে আমায়, মানে ও এসেছিল বলে রাগ করেছিস। তুই ভাবছিস কলকাতায় গিয়ে ও তোকে খুব বিরক্ত করবে। মা মাথা নাড়ল। আমার মনে হয় ও ওসব করবে না। না করলেই ভালো। তুই কি আরো বড় চাকরি পেয়েছিস? চাকরি আমাকে কে দেবে? তাহলে মাদ্রাজ যাওয়ার টাকা কি করে দিবি? দেব যখন বলেছি তখন চিন্তা করছো কেন? দুপুরের খাওয়া শেষ করে অদিতি বলল, আমি 3টে ট্রেন ধরব। আজকের রাতটা থেকে জানা। ভেবেছিলাম থাকব, কিন্তু আর ভালো লাগছে না। ওর কথা মন থেকে মুছে ফেল। ওর কথা আমার মনে নেই। তাহলে বাড়িতে ঢোকামাত্র তোমরা দুজনে এমনভাবে আমাকে আক্রমণ করতে আরম্ভ করলে যে মনে হলো আমি চাকরি ছেড়ে দিয়ে তোমাদের খুব বিপদে ফেলে দিয়েছি। তোমরা ভয় পেলে আবার যদি তোমাদের ঘাড়ে এসে পড়ি। অবশ্য তোমাদের দোষ নেই, অভাব মানুষকে তো স্বার্থপর করবেই। আমি কিন্তু একটা ভালো খবর দিতে এসেছিলাম। মাথা ঠিক নেই রে তোর বাবার। চোখ চোখ করে ও অন্ধ হয়ে যাচ্ছিল, এবার পাগলও হয়ে যাবে। সব দেখেও তুই যদি রাগ করিস তাহলে আমরা দাঁড়াই কোথায়? মা বলল, বাবার না হয় চোখ নিয়ে মাথা খারাপ, তোমার কি হয়েছিল? ঠিক আছে বাবা, অন্যায় হয়ে গেছে, স্বীকার করছি। এখন তোর ভালো খবরটা কি সেটা বল। মা হাসল। আমি সিনেমায় নামছি। কি? হ্যাঁ, প্রথমেই নায়িকার ভূমিকায়। সঙ্গে সঙ্গে মা চিৎকার করল, এই যে শুনছ, অদিতি সিনেমায় নামছে। বাবা দরজায় এলো। সে কি? সে কি মানে? শেষ পর্যন্ত তুই চরিত্রটা নষ্ট করবি? সিনেমায় নামলে বুঝি চরিত্র নষ্ট হয়? হয় না। ওখানে কোনো মেয়ে নিজেকে ঠিক রাখতে পারে নাকি? সিগারেট মদ তো খেতেই হয়, সবার মনোরঞ্জন করতে করতে ছিবড়ে হয়ে যেতে হয়। তুই এই ভুল করলি? আমি কোনো ভুল করিনি। ও কোনো ভুল করেনি, যা করেছে ভেবেচিন্তে করেছে। তাহলে তোমাকে মাদ্রাজে যাওয়ার জন্য টাকা দিতে পারত না? হ্যাঁ রে, সিনেমার নায়িকা হলে কত টাকা পাওয়া যায়? শুরুতে কম, 20-25 হাজার। বাবা, কদিন কাজ করতে হবে? দিন 15। কমটা বললি, বেশি হলে কত? বোম্বেতে গেলে 1 কোটি। 1 কোটি? মা বসে পড়ল। অত টাকা একটা মেয়ে পায়? তুই যদি বোম্বে গিয়ে নাম করিস তাহলে তুইও পাবি? আমি অলিক কল্পনা করতে চাই না, যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকতে চাই। আমি উঠলাম। তাহলে মাদ্রাজের টিকিট কেটে রাখিস। কবে যাবে দিন ঠিক করে জানিও। স্টেশনে এসে কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটতে গিয়ে মুখোমুখি হয়ে গেল ভদ্রমহিলার, কমলেন্দুর বৌদি। এই যে অদিতি, কেমন আছো? ভালো। ভালো তো থাকাই উচিত। ওর হাত থেকে নিষ্কৃতি পেয়ে গেছো, এ তোমার ভাগ্য। আমরা তো আলাদা হয়ে গেছি। তুমি চলে যাওয়ার পর দাদা আর কমলেন্দুর সঙ্গে থাকতে চাইল না বলে কমলেন্দুর বৌদি ট্রেন ধরতে ছুটে গেলেন। মেসে ফিরেই খবরটা পেল, এক ভদ্রলোক তার খোঁজে এসেছিলেন। সে কোথায় যায়, কখন ফেরে, এইসব খোঁজ খবর করে গেছেন। আগামী রবিবার সকালে তিনি আবার আসবেন। অদিতি যেন অবশ্যই থাকে। মাথা গরম হয়ে গেল খবরটা শুনে। কে এসেছিল বুঝতে অসুবিধা হচ্ছে না, আর কারো তার সম্পর্কে এত কৌতূহল থাকার কথা নয়। বাবা যে এমন বোকামি করবে তা সে কল্পনা করতে পারেনি। আবার এখনও জামাই জামাই বলে আদিক্ষেতা করতে ছাড়ছে না। মাঝে মাঝে অদিতির মনে হয় ছাড়াছাড়ি হওয়া সত্ত্বেও বাবা চান না তারা আলাদা থাকুক। মারধর যাই খাক না কেন, এখনও যদি অদিতি বাপের আশ্রয় ছেড়ে ওই লোকটার কাছে ফিরে যায় তাহলে ওরা খুশি হবেন। শুধু তার কারণে বাড়তি যে খরচ হচ্ছে সেটা বাঁচানোর জন্য নয়। সে ফিরে গেলে ওরা বোধহয় মনের স্বস্তি ফিরে পাবেন। এটা যে কি ধরনের স্বস্তি তাই শুধু বুঝতে পারে না অদিতি। তবু ভাগ্য লোকটা বলেনি আমি অদিতির স্বামী। ছাড়াছাড়ির কথা ও আমুলি দেয় না। যদি এই মেসে বলে যেত অদিতি আমার বউ, আমি দূরে থাকি বলে ও এখানে থাকে, ওকে বলবেন রবিবার সকালে আসব, তাহলে অবাক হওয়ার কিছু থাকত না। কিন্তু এ কথা বলেনি।
মানুষটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে যে ওর নিকট আত্মীয়াই স্টেশনে বলে গেল কোনো সম্পর্ক রাখে না। রবিবারে লোকটা এলে সে কি করবে? মেসে থাকবে না। অদিতি জানে তাতে কোনো লাভ হবে না। চীনে জোকের মতো লেগে থাকবে লোকটা। হয়তো এই মেসের দরজায় ধর্ণা দিয়ে পড়ে থাকবে। তার সম্পর্কে অশ্লীল কথা শোনাতেও ওর বাধবে না। ঝামেলা এড়াতে মেসের ম্যানেজার তাকে বলবে চলে যেতে। সেটা আর একটা বিপদ। তার চেয়ে ওর সঙ্গে কথা বলাই ভালো। মুশকিল হল এখানে কোনো আলাদা ঘর নেই যেখানে বসে ব্যক্তিগত কথা বলা যায়। কথা বলতে হলে দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে শুনিয়ে কথা বলতে হয়। অদিতি ভেবে পাচ্ছিল না কি করবে। তার মনে প্রথমেই মিলনের মুখ ভেসে এলো। তার কাকার বয়সী মানুষ, কাজের খাতিরে দাদা বলতে হয়, কিন্তু মানুষটা যে ভালো সে ইতিমধ্যে বুঝে নিয়েছে। কোন পুরুষ কিরকম তা মেয়েরা দুদিন মিশলে বুঝতে পারে। ভুল যদি হয় তাহলে সেটা খুব অল্প ক্ষেত্রে, কিন্তু এই বোঝার জন্যে একটু বয়স দরকার। 18-20 বছরে সেটা সম্ভব নয়। সেই বয়সে সবকিছু নতুন, সুন্দর এবং ভালো। মানুষের মনের স্বভাব, তার আচরণে বিচার করার মতো মানসিকতা তখন তৈরি হয় না। ওই 18 বছর বয়সীতে অদিতি সর্বনাশ করেছিল। কিন্তু মিলনদাকে সে কি বলতে পারে? ভদ্রলোকের সঙ্গে সেদিনের পরিচয়, আচমকা পছন্দ হয়ে যাওয়ায় তিনি তাকে ফিল্মে নামার সুযোগ দিয়েছেন। এই সুযোগ অন্য কারো ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, কিন্তু অদিতির কাছে সমস্যার সমাধান ছাড়া আর কিছু নয়। ওই সমস্যা হলো আর্থিক সমস্যা। রোদে জলে ঝড়ে দরজায় দরজায় ঘুরে ফিরি করতে গিয়ে যে অপমান সহ্য করতে হতো তা থেকে বেঁচে যাওয়া। আর এই কাজ করেও মাসের শেষে যে টাকা আসত তাতে মেসের মাসকাবারি মিটিয়ে হাতে কি থাকত তা সে নিজেই জানে না। এই ছবিতে সুযোগ পাওয়ায় সে দুশ্চিন্তা গিয়েছে। অতএব মিলনদার কাছে সে কৃতজ্ঞ, কিন্তু তাকে কি করে যে বলবে, আপনি আমার প্রাক্তন স্বামীর হাত থেকে বাঁচান। অল্প বয়সে ভুলে আমি ওর প্রেমে পড়েছিলাম। ও সুন্দর চেহারা দেখে মিষ্টি কথা শুনে মনে হয়েছিল আর কিছু চাওয়ার নেই। বিয়ের পর বুঝতে পারলাম মাকাল বলে একটা ফল আছে। ছেলেবেলায় পড়া লাইনটা যা চিকচিক করে তাই শোনা নয়, তা কতখানি সত্যি তা হাড়ে হাড়ে টের পেলাম। কিন্তু আমি বাঙালি মেয়ে, বাল্যকাল থেকে শিখিয়ে দেওয়া হয়েছে মানিয়ে চলবে। সম্বন্ধ করা বিয়ের ক্ষেত্রে যদি শ্বশুরবাড়িতে গিয়ে মানিয়ে চলতে হয় তাহলে নিজের পছন্দ করা বিয়েতে তো মাথা নুয়ে থাকা দরকার। অতএব আমি তাই করতে চেয়েছিলাম। আমার শ্বশুর ছিলেন না, শাশুড়ি ছিলেন। তার মেয়েরা দেখতে ভালো নয়। আমার সৌন্দর্য তাকে খুব কষ্ট দিত। তাছাড়া ছেলের বিয়ে দিয়ে অনেক কিছু পাবেন এমন ধারণা তার ছিল। সেটা ব্যর্থ হতে তিনি কিছুতেই আমাকে মেয়ে বলে মনে করতে পারলেন না। ফলে সংঘাত আর সংঘাত। তবে প্রথম বছর ওটা এক পক্ষের ছিল। আমি মুখ বুঝে সহ্য করতাম। অদিতি মাথা নাড়ল। না, এসব গল্প সে কিছুতেই মিলনকে বলতে পারবে না। সে আসুক, যা হওয়ার হোক। কাজের জায়গায় ঘরের সমস্যাকে সে টেনে নিয়ে যাবে না। নিজের ভুলের প্রায়শ্চিত্ত তাকে যতদিন করার করে যেতে হবে। পরদিন সকালে ইউনিট থেকে একটি ছেলে এসে খবর দিল বিকেল 3টের সময় স্টুডিও যেতে হবে। সেখানে তার জামার মাপ নেবে দর্জি। অদিতি মনে মনে খুশি হল। তার ভালো জামা নেই বললেই সত্যি কথা বলা হয়। তার মাপের জামা যখন তৈরি হচ্ছে তখন শুটিং শেষ হলেও ওগুলো ওরা নিশ্চয়ই ফেরত নেবে না। ঠিক 3টে বাজতে 5 মিনিট আগে অদিতি ট্যাক্সি থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে মিলনের অফিসের দিকে এগুচ্ছিল। ওপাশ থেকে একজন নামী অভিনেতা চামচেদের নিয়ে আসছিলেন। অদিতিকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। নতুন মনে হচ্ছে? একজন চামচে বলল, আগে দেখিনি দাদা। অভিনেতা বললেন, কার ঘরে যাচ্ছে দেখো তো। যার অফিস ঘরে অদিতি ঢুকল তার সঙ্গে অভিনেতার ভালো পরিচয় আছে। মিলন বসে সামন্তের সঙ্গে কাজ করছিল। অদিতি ঢুকতেই বলল, খুব ভালো, এরকম সময় মেনে চলবে। সামন্ত, ইউসুফকে ডেকে আনো, মাপ নিয়ে যাক। সামন্ত উঠল। মিলন বলল, দাঁড়িয়ে কেন, বসো। অদিতি চেয়ারে বসে বরফ গলায় বলল, আচ্ছা, ছবিটার নাম কি? ওহো, তোমাকে আমি ছবির নাম বলিনি। আর বলবো কি, আমি এর মধ্যে 3বার ছবির নাম বদলেছি। একবার ভেবেছি নাম রাখব নির্যাতিতা, ভালো লাগলো না। দ্বিতীয়বারে ঠিক করলাম জ্বালা, সেটাও ভালো লাগলো না। প্রযোজক বললেন যাত্রার নাম রাখলে নাকি পাবলিক পছন্দ করে, যেমন মায়ের স্নেহ, মায়ের আশীর্বাদ, পতির কোলে সতী। আমার সহ্য হল না। শেষ পর্যন্ত আমি প্রোডাকশন নাম্বার 1 বলে কাজ শুরু করেছিলাম। তোমাকে দেখার পর নাম মাথায় এলো। প্রযোজকেরও খুব ভালো লেগেছে। কি নাম? সাধারণ মেয়ে।
রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতার নাম। অদিতি বলল, ছবির নাম হিসেবেও সুন্দর। হেই যে মিলনবাবু, আসতে পারি? পেছন থেকে একটি গলা গমগম করল। আরে আসুন দাদা, আসুন, কি সৌভাগ্য। মিলন উঠে দাঁড়াল। বা, তোমার বিনয়ের তুলনা নেই। টালিগঞ্জের ছবি করছো, অথচ আমাকে ভুলে গেলে। আমি কি অভিনয় জানি না বলে তোমার ধারণা? সেই অভিনেতা এসে আর একটা চেয়ারে বসলেন। লজ্জা দেবেন না দাদা, আপনার করার মতো চরিত্র থাকলে আমি নিজে যেতাম। আপনাকে তো মিসইউজ করতে পারি না। এই এক অস্ত্র তোমরা প্রায় ব্যবহার করো। ছবির নাম কি? সাধারণ মেয়ে। বড় ফ্ল্যাট নাম হে, চমক নেই। জাগে, তোমার পাঠা তুমি যেদিক দিয়ে ইচ্ছে কাটতে পারো। হিরো করছে কে? মিলন নাম বলল। কাঁধ ঝাঁকাল অভিনেতা। তারপর জিজ্ঞাসা করল, সাধারণ মেয়ে গল্পটা কি? একটি সাধারণ ঘরের মেয়ের মাথা তুলে দাঁড়াবার গল্প। তার সামনে যেমন হয়, জীবনের নানান বাধা পাঁচিলের মতো আড়াল তৈরি করেছিল। প্রথম জীবনে করা ভুল তাকে তলিয়ে নিয়ে যেতে পারত, কিন্তু সে হাল ছাড়েনি। সেসব পাঁচিল ভেঙে সে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পেরেছে। বাঙালি মেয়েরা যা করবে ভাবে, কিন্তু করতে পারে না। আমার ছবির নায়িকা তাই করে ফেলবে। মিলন বলল, বাহ, তুমি তো খুব চমৎকার গল্প বললে অথচ কিছুই বললে না। যে যা পারো বুঝে নাও, তাই তো? তা নায়িকাটি কে? আপনার পাশে বসে আছে দাদা। চমকে তাকালেন অভিনেতা। চোখাচোখি হল। সঙ্গে সঙ্গে অদিতির মনে অজস্র দমকল ঘণ্টা বাজতে লাগল। এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ, এই লোকটা খারাপ। আপনি নায়িকা? অভিনন্দন। আগে দেখিনি, এই প্রথম? হ্যাঁ। বাহ, এই লাইনে নায়িকার ভূমিকায় সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনাকে প্রযোজক আবিষ্কার করেছেন? না, মিলনদার ডেকে পরীক্ষা করে নিয়েছেন। তাই নাকি মিলন? তোমার তো এরকম দোষ ছিল না। দোষ কেন বলছেন দাদা? মেয়ে মানুষ দেখলে তুমি 10 হাত দূরে থাকতে, অথচ একে তুমি নিজে ডেকে নায়িকা করলে। অবশ্য ফিগার টিগার ঠিক আছে। নাম কি হে? প্রশ্নটা অদিতির দিকে তাকিয়ে। তার শরীর জ্বলছিল। তার বলতে ইচ্ছে করছিল, সে মেয়ে মানুষ নয়, মানুষ। পুরুষদের তো ছেলে মানুষ বলা হয় না? পুরুষ মানুষ বলা হলে মেয়েদের মহিলা মানুষ বলতে দোষ কোথায়? মেয়ে মানুষ শব্দটার মধ্যে একটা প্রকাণ্ড তাচ্ছিল্য আছে। ওর নাম অদিতি। অদিতি? বাহ, অদিতি, আলাপ হলো। আমার সঙ্গে যোগাযোগ রেখো, আখেরে কাজ দেবে। আরে মিলন তো একটা ছবি করছে, আমি বছরে 10টা ছবিতে অভিনয় করি। 10 জন পরিচালক আমার কথা শোনে। অভিনেতা উঠে দাঁড়ালেন। হঠাৎ অদিতির মুখ থেকে বেরিয়ে এলো, একটা নিয়েই আমি থাকতে চাই, 10টা তো সামলাতে পারবো না। আপনার মতো যেদিন হব সেদিন ভাবব। অভিনেতা অদ্ভুত চোখে তাকালেন। তারপর কিছুই শোনেননি এমন ভান করে বললেন, চলি হে মিলন, 1 নম্বর ফ্লোরের শুটিং আমার জন্য আটকে আছে। তিনি চলে যাওয়া মাত্র সামন্ত এলো ইউসুফকে নিয়ে। ঘরের এক কোণে দাঁড় করিয়ে সে অদিতির পোশাকের মাপ নিয়ে নিল। মিলন জিজ্ঞাসা করল, কি কি বানাতে হবে লিস্ট পেয়েছ? হ্যাঁ দাদা, প্রথমে যেসব দৃশ্য নেবেন তার পোশাক দিয়ে দেব ড্রেসারকে। ঠিক আছে, ভালো যেন হয়। ইউসুফ চলে গেলে মিলন বলল, বসো অদিতি। একটু আগে যা তুমি শুনতে বাধ্য হলে তার জন্য আমি সত্যি দুঃখিত। উনি খুব শক্তিশালী অভিনেতা, দীর্ঘদিন ছবি করছেন। উত্তমবাবুর সময়ও নায়ক করেছেন, কিন্তু ইদানিং ওর মুখ খুব আলগা হয়েছে। কি বলছেন ভেবে বলেন না। অদিতি চেয়ারে বসল। তার অনেক কিছু বলতে ইচ্ছে করলেও চুপ করে রইল। এখানে কাজ করলে 2 ধরনের মানুষ দেখবে। একদল কাজের বাইরে বাড়তি কথা বলেন না, যেমন তরুণ মজুমদার, অত্যন্ত ভদ্র রুচিশীল মানুষ। ওর সঙ্গে কথা বললে মনের আরাম হয়। আর এক ধরনের অভিনেতা এবং অভিনেত্রীও আছেন যারা নিজেদের মধ্যে অশ্লীল কথা সাবলীলভাবে বলে থাকেন। মানুষ হিসেবে এরা খারাপ নন, কিন্তু অশ্লীল কথা বলায় অভ্যস্ত। সামন্ত শুনছিল, বলল, কিছু হয়েছে দাদা? মিলন বলল, না না, তেমন কিছু নয়। অদিতি এবার তাকালো। ওর চাহনি ভালো ছিল না। সামন্ত বলল, ওর চামচেরা বাইরে দাঁড়িয়ে খুব হাসাহাসি করছিল। আমাকে একজন জিজ্ঞাসা করল, নতুন পায়রাটাকে। সামন্ত, এসব কথার যে কোনো মানে নেই তা তুমিও জানো। শুনলে ওর মন খারাপ হবে। অদিতি, তোমাকে একটা কথা বলি, রামকৃষ্ণদেবের কথা। এখানে তুমি হাঁসের মতো থাকবে, কাজ করবে কিন্তু গায়ে মাখবে না, সবার সঙ্গে হেসে কথা বলবে, কাউকে চটাবে না, কিন্তু কাজ শেষ হতেই দূরত্ব রাখবে। এই যে উনি যে কথা বলে গেলেন, তারপরেও দেখা হলে বলবে, ভালো আছেন দাদা, বলেই সামনে থেকে সরে যাবে। তুমি কাউকে প্রশ্ন করবে না,
যেই লোকে বুঝে যাবে তুমি নরম মাটি যেমন নও, তেমনি মাথা গরম সহজে করো না, অমনি দেখবে কেউ তোমাকে বিরক্ত করছে না। দুর্বলতা দেখলেই মানুষ পেয়ে বসে, বুঝেছ? অদিতি মাথা নাড়ল। হ্যাঁ। তুমি কি ওর কথা নিয়ে এখনো ভেবে যাচ্ছ? না না, মাথা নাড়ল অদিতি। তাহলে কোনো সমস্যায় পড়েছ? অদিতি তাকাল। মিলনদার গলার স্বর আন্তরিক। কি বলবে সে? সে মাথা নাড়ল। না, তেমন কিছু নয়। আমি কি যাব? নিশ্চয়ই। ও হ্যাঁ, আজ যে গল্প শুনলে, এই ছবির গল্প, সেটা কিন্তু পুরো গল্প নয়। আমি তোমাকে চিত্রনাট্যের কপি দিচ্ছি, বাড়িতে পড়ে তৈরি হও। আমি চাইছি একটি সাধারণ মেয়ে যেভাবে বিহেভ করে তুমি তাই করবে। একটা বাঁধানো খাতা কোলে নিয়ে সামন্ত ডেকে দেওয়ার ট্যাক্সিতে বসে স্টুডিও থেকে বেরিয়ে এল অদিতি। আর কটা দিন, সামনের সোমবার থেকে তার শুটিং শুরু হবে। ছবির নাম সাধারণ মেয়ে। রাত্রে মেসের খাটে শুয়ে চিত্রনাট্য পড়ে ফেলে সে উত্তেজিত হয়ে পড়ল। এ তো প্রায় তারই গল্প। অদিতি চোখ বন্ধ করতেই পাশের খাটের মেয়েটি জিজ্ঞাসা করল, ওটা কিসের খাতা গো? চিত্রনাট্য। চোখ না খুলে বলল অদিতি। নাটক? তুমি নাটক করবে নাকি? পয়সা পাবে? অদিতি মেয়েটির দিকে তাকাল, তাকিয়ে হেসে বলল, পাগল? তাহলে পড়ছ কেন? ফালতু ফালতু। খাতাটাকে সযত্নে তুলে রাখল অদিতি। তারপর আবার শুয়ে পড়ল। ও বাড়ি থেকে ফিরে আসার পর মাসের পর মাস বিছানায় শুলেই স্মৃতি হুড়মুড় করে চলে আসত সামনে। বন্ধ চোখের পাতায় সিনেমার মতো সেসব দেখতে পেত অদিতি। আজ অনেক দিন পরে তাই হল। শাশুড়ের নির্যাতন নতুন কিছু নয়। ভদ্রমহিলা জীবনে কিছুই পাননি, তাই কোনো মেয়েকে পেতে দেখলে সহ্য করতে পারতেন না। ভোর 5টায় ঘুম থেকে তুলে দিয়ে সংসারের কাজ শুরু করতে বলতেন। সেটা শেষ হতো রাত 11টায়। বিশ্রাম নিতে দেখলেই তার জিভ কুটকুট করে উঠত। প্রথম প্রথম স্বামীকে খুব ভালো লাগত তার। মাস 2 বাদে হঠাৎ লোকটা তাকে জিজ্ঞাসা করল, 200টা টাকা আছে? ছিল। তার সঞ্চয়ে 1000 টাকা ছিল। দিয়ে দিল সে। স্বামী খুব আদর করে টাকা নিয়ে চলে গেল। কিন্তু 2 দিন বাদে জিজ্ঞাসা করল, আর কত আছে বলো তো, খুব দরকার। অদিতি কোনো দ্বিধা না রেখে 800 টাকা দিয়ে দিল। সেই বিকেলে শাশুড়ির সামনে এসে দাঁড়ালেন। অদিতি, তুমি আমার ছেলের সর্বনাশ করছো কেন? কি লাভ হবে তোমার? আমি বুঝতে পারছি না মা। ন্যাকা, তুমি ওকে জুয়ো খেলতে টাকা দেওনি? জুয়ো খেলতে? হ্যাঁ, জুয়ো খেলে রোজগার করতে বলনি? না তো। মিথ্যে কথা। তোমার এত টাকার লোভ, স্বামীকে নরকে নামাচ্ছ? ছি! অদিতি হতভম্ব হয়ে গেল। গালাগালিগুলো তার কানে ঢুকছিল না। রাত্রে স্বামী বাড়ি ফিরলে সে জিজ্ঞাসা করেছিল, তুমি কি জুয়ো খেলছ? তোমাকে কে বলল? মা। মা জানল কি করে? আমি জানি না। মা তো বাড়ি থেকে বের হয় না। আমি বাইরে গিয়ে ব্যবসা করছি না জুয়ো খেলছি, তা ওর পক্ষে কি জানা সম্ভব? তাহলে উনি যে বললেন, ওর কথায় তাহলে নাচো। এই নাচা শব্দটা দিয়ে শুরু হয়েছিল। অদিতি ভেবেছিল স্বামী তার মাকে গিয়ে জিজ্ঞাসা করবে কেন তিনি বানিয়ে বলেছেন, কিন্তু সেরকম কিছুই ঘটল না। উল্টো 3 বাদে স্বামী বলল, খুব বিপদে পড়ে গেছি, 1000 টাকা এখনই চাই, দাও। চোখ কপালে তুলল অদিতি। আমার কাছে টাকা নেই। নেই তো একটা ব্যবস্থা করো। আমি কি করব? অদ্ভুত মেয়ে মানুষ, স্বামীর বিপদে সাহায্য করবে না? আমার কাছে যা ছিল তা সবই তোমাকে দিয়ে দিয়েছি। নিজের কাছে না থাকে তো বাপের কাছ থেকে চেয়ে নিয়ে এসো। বাবা? হ্যাঁ, ওই বুড়োর তো প্রচুর খরচ বেঁচে গিয়েছে। বিয়েতে কোনো যৌতুক দিতে হয়নি। যাও, আর দেরি করো না। মুখে অন্ধকার জমেছিল অদিতির। আমি কি বলে টাকা চাইব? যা খুশি বলো। তোমার স্বামী অসুস্থ অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইরি, মেয়ে মানুষকে মিথ্যে কথা বলতে শেখাতে হবে নাকি? তুমি এভাবে আমার সঙ্গে কথা বলছ? তুমি বলাচ্ছ, আমার সঙ্গে ঢ্যামনামি না করলে বলতাম না। ছি! এই, মাথা গরম করে দিও না। 1 ঘন্টার মধ্যে টাকা চাই আমার। সেদিন লজ্জায় মাথা কাটা গিয়েছিল যেন। কৃষ্ণনগর শহরের আরেক প্রান্তে বাপের বাড়ি। সেখানে গিয়ে কিন্তু কিন্তু করে টাকার কথা বলে ফেলেছিল। বাবা অবাক হয়ে বলেছিলেন, সে কি রে, জামাইয়ের হাতে মাত্র 2000 টাকাও নেই? কি ব্যবসা করেও? জানি না। জানিস না? তুই তাকে জেনে শুনে বিয়ে করেছিস, অথচ কি ব্যবসা করে তার খোঁজ খবর নিসনি? ওর মায়ের কাছে নেই? দেখো বাবা, থাকলে তোমার কাছে হাত পাততে আসলাম না।
বাবা অবাক হয়ে তাকিয়েছিলেন কিছুক্ষণ। তারপর আলমারি খুলে টাকা বের করে অদিতির সামনে রেখে বলেছিলেন, আমার আর্থিক অবস্থা তো জানিস, যা ছিল তোর বিয়েতেই চলে গেছে। হুট করে যদি কিছু হয়, তাই এই টাকাটা বাড়িতে রেখেছিলাম। খুব খারাপ লেগেছিল, নিজেকে অপরাধী বলে মনে হয়েছিল। তবু টাকাটা নিয়েছিল অদিতি। বাড়িতে ফেরামাত্র স্বামী জিজ্ঞাসা করল, কি বুড়ো টাকা দিয়েছে নাকি আমাকে যেতে হবে? অদিতি টাকাটা দিয়েছিল। হাতে নিয়ে গুনতে গুনতে স্বামী বলেছিল, বাহ, খুব ভালো। বুদ্ধিমান লোকরাই নিজের বিপদ ডেকে আনে না। হঠাৎ শরীর কাঁপিয়ে কান্না এলো অদিতির। সেদিন স্বামী বেরিয়ে যাওয়ার পর বিছানায় শুয়ে সে এইভাবেই কেঁদেছিল। প্রেম, বিয়ে, স্বামী নিয়ে যে বেলুন সে ফুলিয়েছিল, তা এইভাবে ফেটে যেতে পৃথিবীটা আচমকা অন্ধকার হয়ে গিয়েছিল। সে সময় মনে হয়েছিল এরপর বেঁচে থাকার আর কোনো মানে হয় না। কি নিয়ে বেঁচে থাকবে সে? কার জন্যে বাঁচবে? এ বাড়িতে থাকলে তাকে পড়ে পড়ে মার খেতে হবে। যে লোকটা তাকে টাকার জন্যে বাপের বাড়ি পাঠিয়েছিল, সে আজকের পরে থেমে যাবে না। অদিতি দাঁতের দাঁত চেপে প্রতিজ্ঞা করল, স্বামী হাজারবার বললেও সে আর টাকা আনতে বাপের বাড়িতে যাবে না। এর চেয়ে মরে যাওয়াও ভালো। রবিবার সকালে ঘুম ভেঙেছিল আতঙ্ক নিয়ে। একবার মনে হয়েছিল মেস থেকে বেরিয়ে কোথাও চলে যায়, কিন্তু কোথায় যাবে? কলকাতা শহরে তার পরিচিত মানুষ নেই বলতে গেলে। হঠাৎ মিলনদার স্ত্রীর কথা মনে পড়ল। ভদ্রমহিলাকে ওর খুব ভালো লেগেছে। উনি যদি জিনিসগুলো বাড়িতে স্বামীকে দেখানোর জন্য না রেখে দিতেন, তাহলে সে কোনো কালেই ছবিতে সুযোগ পেত না। সেদিক দিয়ে দেখলে ওর কাছে সে কৃতজ্ঞ। ওই বৌদির কাছে গেলে হয়। কিন্তু গিয়ে কতক্ষণ থাকতে পারবে সে? 1, 2, 3 ঘণ্টা। তাকে তো মেসে ফিরে আসতেই হবে। আর এলেই অদিতি নিশ্চিত লোকটার দেখা পাবেই। অতএব সে স্থির করল, যা হওয়ার হোক, মুখোমুখি হবে। এই মেসে ঘুম থেকে উঠলে 1 কাপ চা দেওয়া হয়। তাতে না থাকে ভালো লিকার না মিষ্টি। সেই কষা তরল পদার্থ গরম বলে সবাই চা মনে করে খেয়ে নেয়। তারপর একেবারে ভাত, সঙ্গে পাতলা ডাল জাতীয় পদার্থ, একটা ঘ্যাঁট আর ব্লেডে কাটা মাছের টুকরো। আর চা খেয়ে শাড়িটা পাল্টাতেই পাশের মেয়েটা বলল, তুমি ছুটির দিনেও কোথাও বেরোবে? বেড়াতে যাচ্ছ বুঝি? মেয়েটার সব ব্যাপারে কৌতূহল। বেচারি খুব গরিব, টিউশনি করে মেসের খরচ চালিয়ে কলেজে পড়ছে। সামান্য শৌখিনতা ও স্বপ্নের বাইরে। অদিতি বলল, না রে, একজন আসবে তাই ভদ্রস্থ হলাম। কে গো? আমার জীবনের অভিশাপ। সে কি? কে সে? পরে বলবো। তুই টিউশনিতে যাবি না? আজ রবিবার না, আজ আমি ঘুমাবো। এমনভাবে মেয়েটি কথা বলল যেন ঘুমের মতো শৌখিন ব্যাপার পৃথিবীতে আর নেই। 9টার সময় মেসের মাসি এসে বলল, তোমার কাছে কেউ এসেছে। ছ্যাঁত করে উঠল বুক, পা ভারী হল। মন শক্ত করে অদিতি নিচে নামল। সদর দরজায় একজন অচেনা মানুষ তাকে দেখে নমস্কার করে বলল, দিদি, আপনার একটা চিঠি আছে। পকেটে হাত দিল লোকটা। আমার কাছে? হ্যাঁ, প্রডিউসার পাঠিয়ে দিয়েছেন। লোকটা চিঠিটা দিল। একটা খাম। হঠাৎ পায়ের তলায় মাটি দুলে উঠল। নিশ্চয়ই তাকে ওরা বাদ দিয়েছেন। মিলনদা এসে মুখে বলতে পারেননি বলে প্রডিউসারের চিঠি পাঠিয়েছেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তার। দুর্ভাগ্য কখনো একা আসে না। সে খামটা খুলল। লোকটা দাঁড়িয়েছিল। সুচরিতা অদিতি, তোমার মেসে থাকার ব্যাপারে অসুবিধা হচ্ছে অনুমান করে আপাতত একটি বাসস্থানের ব্যবস্থা করেছি। টালিগঞ্জের রসা রোডে একটি 2 কামরার ফ্ল্যাট খালি আছে। স্টুডিওর কাছে বলে সুবিধা হবে। আমাদের ছবি যতদিন রিলিজ না হচ্ছে ততদিন তোমাকে কোনো ভাড়া দিতে হবে না। এরপরে থাকতে চাইলে আমরা তখন কথা বলবো। যদি তুমি রাজি হও তাহলে পত্রবাহককে মতামত জানিয়ে দাও। আজ বিকেলে সে তোমাকে নতুন আবাসে পৌঁছে দেবে। শুভেচ্ছা নিও। ইতি মুরলীধর সেনগুপ্ত। মুরলীধর সেনগুপ্ত? অদিতি নামটা উচ্চারণ করল। প্রডিউসার, লোকটি বলল। মিলনদা জানেন? হ্যাঁ, উনি তো চিঠিটা পৌঁছে দিতে বললেন। ঠিক আছে, তাহলে কি আপনি আজই যাবেন? আপনি বিকেল 3টের সময় আসুন। লোকটি নমস্কার করে চলে যেতে অদিতি মেসের ম্যানেজারের ঘরে ঢুকল। আপনার সঙ্গে একটু কথা বলবো। কি কথা? আমার তো 2 মাসের টাকা জমা আছে, এখনো 1 মাস হয়নি। আমি যদি মেস ছেড়ে দিই তাহলে আপনি কতটা ফেরত দেবেন? অদিতি লোকটার মুখের দিকে তাকাল। ছেড়ে দেবেন মানে? বলা নেই কওয়া নেই ছেড়ে দেব বললেই হলো? আমাকে অনেক দূর চলে যেতে হবে।
ও, নতুন চাকরি পেয়েছেন বুঝি? বাহ, খুব ভালো। কত মাইনে? আপনি আমার প্রশ্নের জবাব দেননি। ও হ্যাঁ, 1 মাসের জমা দেওয়া টাকা ফেরত পাবেন, তবে হুট করে বললেই তো দেয়া যাবে না, দিন 10 সময় লাগবে। অদিতি আর কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই দরজায় তাকে দেখতে পেল। পাজামা পাঞ্জাবি বেশ ময়লা, মুখে প্রচুর পান থাকায় কষ দিয়ে রস চুলকে পড়েছে, চুল উস্কো খুস্কো। তাকে দেখামাত্রই লোকটা দুটো হাত মাথার উপরে তুলল। বাহ, এত সহজে দেবী দর্শন হবে কল্পনাও করিনি। কি চাই? অদিতি শক্ত গলায় জানতে চাইল। চাওয়ার কি শেষ আছে? কত কি চাই, কিন্তু সেই সব কথা কোথায় বসে বলবো? তোমার ঘরে চলো। এটা মেয়েদের মেস, কাউকে ঘরে নিয়ে যাওয়া যায় না। ডিসিপ্লিন। অতিথির জন্য কোনো ঘর নেই? না, তোমার যা বলার এখানে দাঁড়িয়ে বলো। অসম্ভব। আমি আর যাই করি তোমাকে এখন অপমান করতে পারি না। মানে? মানে তো সহজ। যখন তুমি আমার স্ত্রী ছিলে তখন ভালোবাসার, মারধর করার, এমনকি অপমান করার অধিকার ছিল আমার। এখন স্ত্রী নও, ওসব পারি না। জিভ বের করে মাথা নাড়ল লোকটা। বুঝলাম না। তুমি যে টিউবলাইট হয়ে গেছো বুঝতে পারিনি। এখানে দাঁড়িয়ে কথা বললে 5 পাবলিক সে শুনবে, তাতে কি তোমার মান বাড়বে? তোমার অপমান হবে না? হাসল লোকটা। ঠিক আছে, বাইরে চলো। রাস্তায় নামল অদিতি। পেছনের লোকটা হাঁটতে হাঁটতে বলল, তুমি মাইরি খুব ইমপ্রুভ করেছ। চেহারা বেশ টলটলে হয়েছে, গায়ের চামড়া জেল্লা এসেছে। আবার প্রেমে পড়েছ নাকি? অদিতি জবাব দিল না। আর একটু এগিয়ে একটা পার্ক আছে, সে সেখানে ঢুকে এমন জায়গায় দাঁড়ালো যার আশেপাশে কোনো মানুষ নেই। এখন বেশ বেলা হয়েছে, মাথায় রোদ নিয়ে কেউ পার্কে বেড়াতে যায় না। পার্কে ঢুকে লোকটা বলল, এ কোথায় এলে? কে বলতে চাও তাড়াতাড়ি বলে ফেলো। অদিতি, মাইরি, আমার খুব অনুতাপ হচ্ছে। এ কথা বলতে এসেছ? না, আমি শুনলাম তুমি চাকরি করছো, কৃষ্ণনগরে নেই, তাই তোমার বাবার কাছে ঠিকানা চেয়ে নিলাম। দেখো, আমরা দুজন তো পরস্পরকে ভালোবাসাবাসি করে বিয়ে করেছিলাম, স্বামী স্ত্রী হয়েছিলাম। যতই ঝগড়াঝাটি হোক, স্বামী স্ত্রীর সম্পর্ক যুগ যুগান্তরের। ডিভোর্স হয়ে গেলেও সেই সম্পর্ক ছিন্ন হয় না, ঠিকই না? তোমার কথা শেষ হয়েছে? এই দেখো, তুমি এখনও রেগে আছো। তোমার এসব ফালতু কথা শোনার সময় আমার নেই। এখন তুমি আমার কাছে একটা রাস্তার লোক ছাড়া কিছুই নাও। আমাদের যখন আইনসম্মত ছাড়াছাড়ি হয়ে গেছে তখন আমাকে জ্বালাতে এসো না। এই শোনা বললে এই মন শুনবে? মানে? মন যে মানতে চায় না অদিতি। সবসময় মনে হয় তোমার কাছে আসি। আচ্ছা বলো তো, কতদিন আমি তোমাকে চুমু খাইনি? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না লাগছে। তুমি এখন আসতে পারো। আর আবার যদি আমাকে বিরক্ত করতে আসো তাহলে আমি পুলিশে খবর দেব। তুমি শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছ। জাগে, তুমি তোমার ওই ফার্স্ট ক্লাস ফিগার নিয়ে যা ইচ্ছে করো, আমার আপত্তি নেই, কিন্তু মাসে কিছু কিছু মাল আমাকে দিও প্লিজ। এই ধরো 500। অদিতি কথা না বলে পার্ক থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু লোকটি ছুটে এলো। আরে, কিছু না বলে চলে যাচ্ছ যে? তুমি আর একটা কথা বললে আমি চেঁচিয়ে লোক জড়ো করব। করবে তো করো, আমার কি? তোমারই প্রেস্টিজ যাবে, এই পাড়ায় থাকতে পারবে না। লোকটা ক্লেদাক্ত হাসি হাসল। কি বলতে চাইছ? তোমার স্মৃতিশক্তি খুব দুর্বল অদিতি। মনে আছে তোমার আমার মধ্যে যখন খুব প্রেম চলছিল, বিয়ের দিন কুড়ি পরে, তখন আমি তোমার কিছু ছবি তুলেছিলাম, মনে পড়ছে? তুমি অবশ্য সব জামা কাপড় খুলতে রাজি হওনি। আমি স্বামী বলে যেটুকু খুলেছিলে তাতে ওই ছবিগুলো হে হে অনেকটা দেখা যাচ্ছে। এগুলো আমি সযত্নে রেখে দিয়েছি। তোমার মেসে ওই পাড়ায় যদি পাঠিয়ে দিয়ে বলি চাইলেই তোমাকে পাওয়া যায়, তাহলে ছবি দেখে কেউ কেউ তো বিশ্বাসও করতে পারে, তাই না? আজ যাচ্ছি, কিন্তু ব্যাপারটা ভেবে দেখো। লোকটা চলে গেল। পাথরের মতো দাঁড়িয়ে রইল অদিতি। বিখ্যাত এক রাজনৈতিক নেতা ডাব ফাটালেন। হাততালি ভেসে এলো চারদিক থেকে। প্রচুর গণ্যমান্য মানুষ, সাংবাদিক, ক্যামেরাম্যান সামনে আছেন। টালিগঞ্জের অনেক দামি এবং বিখ্যাত অভিনেতা অভিনেত্রীরা। আজ সাধারণ মেয়ের মহরত। প্রথম দিন, শুভ দিনে একটি দৃশ্য চিত্রায়িত হবে। আজ সকালে গাড়ি গিয়েছিল মেসে। গতকালের দুপুরের ঘটনার পর অদিতি এমন ভেঙে পড়েছিল যে প্রডিউসারের চিঠির কথা আর খেয়াল ছিল না। বিকেলবেলায় যখন লোকটি এলো তখন সে তৈরি ছিল না, ভেবে দেখারও অবকাশ পায়নি, বলেছিল পরে জানাবে। কাল রাতে এই নিয়ে সে অনেক ভেবেছিল। লোকটা তাকে ছাড়বে না বোঝাই যাচ্ছে,
বিয়ের পর ভালোবাসার স্বাভাবিক দিনগুলোয় স্বামী স্ত্রী অনেক কিছু করে যা তাদের একান্ত ব্যক্তিগত। বন্ধ ঘরে লোকটা তাকে প্রেম দিয়ে ছবি তুলতে চেয়েছিল। প্রথমে নানান পোজের ছবি, তারপর পোশাক খুলতে বলেছিল। আঁতকে উঠেছিল অদিতি। প্রথমে কিছুতেই রাজি হয়নি, কিন্তু ভালোবাসা বড় দায়, তবু যতটা সম্ভব আড়াল রেখেছিল সে। ছবি প্রিন্ট করিয়ে তাকে দেখায়নি লোকটা। বলেছিল সর্বনাশ হয়ে গেছে, ফিল্ম খারাপ ছিল, একটাও ছবি ওঠেনি। শুনে হাঁপ ছেড়ে বেঁচেছিল অদিতি। লোকটা মিথ্যা কথা বলেছিল। এতদিন নিজের কাছে ছবিগুলো রেখে দিয়েছে ব্ল্যাকমেইল করবে বলে। যদি জানতে পারে সে সিনেমায় নামতে যাচ্ছে, তাহলে সেখানেও হাজির হবে ছবি নিয়ে। কাল রাতে অদিতির মনে হয়েছিল সব ছেড়ে ছুড়ে এমন কোনো জায়গায় চলে যাবে যেখানে লোকটার কালো ছায়া পৌঁছাবে না। ভেবেছিল, কিন্তু জায়গাটা কোথায় হদিশ পায়নি। আজ সকালে গাড়ি গিয়েছিল মেসে। পাশের খাটের মেয়েটি সবিস্ময়ে বলে উঠেছিল, তোমায় নিতে গাড়ি এসেছে? কি চাকরি করছো গো? এখন নয়, পরে বলবো। তোমাকে কিছু জিজ্ঞাসা করলেই বলো পরে বলবো, অথচ বলো না। এবার বলবো। অন্য একজন জিজ্ঞাসা করল, তুমি নাকি মেস ছেড়ে দিচ্ছ? বোধ হয়। সঙ্গে সঙ্গে পাশের মেয়েটি জিজ্ঞাসা করল, বিয়ে করবে? বিয়ে? হঠাৎ বিয়ের কথা কেন? তুমি যদি বিয়ে না করো তাহলে আমাকে তোমার সঙ্গে থাকতে দেবে? ব্যাকুল চোখে তাকিয়েছিল মেয়েটি। অদিতির মনে হয়েছিল সেই কথাটা। নিজের থাকার জায়গা নেই যার, সে শঙ্করাকে ডাকে। গাড়ি থেকে নামা মাত্র সামন্ত এগিয়ে এলো। ওয়েলকাম ওয়েলকাম, গুড মর্নিং। আপনার জীবনের প্রথম দিনে আমার অভিনন্দন। মিলনদা এখন ফ্লোরে রয়েছেন, খুব ব্যস্ত। আপনাকে মেকআপ নিয়ে যেতে বলেছেন। সামন্ত তাকে মেকআপ রুমে নিয়ে গেল। পরপর কয়েকটা ঘর, ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা। যারা খুব নামী তাদের একার জন্য মেকআপ রুমের ব্যবস্থা আছে। মেকআপম্যান এবং ড্রেসারকে ডেকে সব বুঝিয়ে সামন্ত চলে গেল। অদিতি দেখল ঘরটা বড়, কয়টা চেয়ার ছাড়া একটা লম্বা ইজি চেয়ার রয়েছে। মেকআপম্যান বলল, আসুন দিদি। ওপাশের বড় আয়নায় আরেকজন মেকআপ নিচ্ছিলেন। তাকে ঠিক চিনতে পারল না অদিতি। তার মেকআপ যখন চলছে তখন যিনি দরজা খুলে ঢুকলেন তাকে অনেক বাংলা ছবিতে দেখা গেছে। ঢুকেই তিনি বললেন, এত তাড়াহুড়া করে আসা যায়? উফ, এই জিনিসগুলো ওখানে রাখো, আমি একটু জিরিয়ে নিই। বলেই ধপ করে ইজি চেয়ারে বসে শরীর এলিয়ে দিলেন। ওর সঙ্গে যে মেয়েটি ঢুকেছিল সে দুটো ব্যাগ টেবিলের উপর রাখল। আয়নায় ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছিল অদিতি। ও লক্ষণ, আমার মেকআপ কি বলেছে? শুয়ে শুয়ে ভদ্রমহিলা জানতে চাইলেন। তার চোখ বন্ধ। দ্বিতীয় মেকআপম্যান জবাব দিল, আপনার মেকআপ আর কি হবে, যেমন আছেন। এই বয়সে রং মেখে লাভ কি? এ কি রে, এ হতভাগার মুখে যে বোল ফুটেছে, এখনও যেটুকু গ্ল্যামার আছে তা উড়িয়ে দেওয়ার মতলব? খ্যান খ্যান করে উঠলেন মহিলা, আর তারপরে গলা পাল্টালেন। ওটিকে? হিরোইন, নবাগতা। লক্ষণই জবাব দিল, তাই বল। হঠাৎ মনে হলো কাবেরীর ভূত দেখছি। কাবেরী বসু গো, বড় ভালো মেয়ে ছিল। এই যে মেয়ে, আয়নায় দেখছি, এবার একটু আমার দিকে তাকাও তো। মেকআপম্যান বিরক্ত হল। দিদি, বড্ড বিরক্ত করছেন। নে ছাড়, 1 মিনিট কথা বললে মহাভারত অশুদ্ধ হয় না। অগত্যা অদিতিকে তাকাতে হল। ভদ্রমহিলা তাকে দেখলেন। কাবেরীর সঙ্গে মিল আছে। এই প্রথম? হ্যাঁ। মিলনের আলুর দোষ নেই। প্রডিউসারের যৌবন একটু ছুকছকানি ছিল, এখন সাধু হয়ে গেছে। তাহলে কার সুপারিশে ঢুকলে? আমি আপনার কথা বুঝতে পারছি না। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। তাই বলো, নদে জেলার লোকের যত দোষ থাক, জিভের রসগোল্লার রস। বুঝলে না, এই লাইনের যা অবস্থা, দক্ষিণা না দিলে চান্স পাওয়া অসম্ভব ব্যাপার। যারা নেয় তাদের দোষ দিব কি? যারা দিতে চায় তারাই আগ বাড়িয়ে বলে, নাও, আমাকে নাও। একটা কথা মনে পড়ছে, চন্দ্রাবতী দেবীর নাম জানো? জানো না? বিরাট অভিনেত্রী ছিলেন। কানন দেবীর আমলে হিট নায়িকা। তিনি বলতেন, জানিস, আমাদের আমলে খারাপ পাড়ার মেয়েরা ছবিতে অভিনয় করতে আসত, কারণ ভদ্রবাড়ির মেয়েদের তেমন পাওয়া যেত না। অভিনয় করতে এসে তারা কিন্তু এটাকেই ধ্যান জ্ঞান করে ভদ্র হয়ে যেত। আর এখন ভদ্রপাড়ার মেয়েরা আসছে দলে দলে, এসে চেষ্টা করছে কে কত আগে খারাপ হতে পারে। মহিলা মাথা নাড়লেন। ঘুষ ছাড়া যেমন সরকারি অফিসে কাজ হয় না, তেমনি কাপড় না খুললে আজকাল নায়িকা হওয়া যায় না। হাতের 5 আঙুল তো সমান নয়। অদিতি কথা বলল, তা তো নয়ই। তাই আপনি যা বলছেন, আমার ক্ষেত্রে সেরকম অভিজ্ঞতা এখনো হয়নি। মিলনদার স্ত্রীর মাধ্যমে ওর সঙ্গে আলাপ হয়, তিনিই আমাকে এই সুযোগ দিয়েছেন। অদিতি বলল। মেকআপম্যান বলল, ব্যাস, আর কথা নয়, দেরি হয়ে যাবে।
শাড়ি জামা পরার পর আয়নার সামনে দাঁড়াতেই মন ভালো হয়ে গেল অদিতির। এত সুন্দর সে। সঙ্গে সঙ্গে লোকটার কথা মনে পড়ল। গতকালই বলেছে চেহারা বেশ টসটসে হয়েছে। টসটসে শব্দটাকে এত অশ্লীল বলে কখনো মনে হয়নি। হাততালি শেষ। হলে প্রডিউসার ছোট ভাষণ দিয়ে রাজনৈতিক নেতাকে বক্তব্য রাখতে বললেন। নেতা বললেন, এটা তো রাজনৈতিক মঞ্চ নয়, সিনেমা সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম। তাই এই শিল্পে জড়িত কর্মীদের আমি অনুরোধ করব যাতে সুস্থ সংস্কৃতির কথা মনে রাখেন। প্রচুর হাততালি পড়ল। রাজনৈতিক নেতা এত অল্পে ভাষণ শেষ করবেন তাকেও ভাবতে পারেনি। এরপর পরিচালক হিসেবে মিলন প্রত্যেকের শুভেচ্ছা এবং আশীর্বাদ প্রার্থনা করে বলল, এই ছবিতে নায়িকার চরিত্রে আমরা একজন নবাগতাকে নির্বাচন করেছি। বাংলা ছবির নায়িকার অভাব যে কতটা প্রকট তা আপনারা জানেন। সত্যি কথা বলতে কি, আমার এই ছবির নায়িকা নির্বাচন করতে গিয়ে হিমশিম খেয়েছিলাম। আমি আপনাদের সঙ্গে নবাগতা অদিতির পরিচয় করিয়ে দিচ্ছি। অদিতি, এদিকে এসো। একপাশে সকলের আড়ালে দাঁড়িয়ে অদিতি অনুষ্ঠান দেখছিল। ডাক শোনা মাত্র তার দুটো পা ভারী হয়ে গেল। কোনো মতে হেঁটে এসে মিলনের পাশে দাঁড়িয়ে দর্শকদের নমস্কার করতেই হাততালি পড়ল এবং সেই সঙ্গে বাহ, চমৎকার ইত্যাদি মন্তব্য ভেসে এলো। ক্যামেরাম্যানরা ঘন ঘন ছবি তুলতে থাকল। ছবি তুলে তাদের যেন আশ মিটছে না। খুব নার্ভাস লাগছিল অদিতির। সেই নার্ভাসনেস তাকে ছেড়ে গেল না যখন সে একটু পরে সংলাপ বলল। সেই মহিলা তার সহ অভিনেত্রী হয়েছেন। দৃশ্যটি হল মহিলা তার মাসিমা, তাকে বলছেন রোজগার করতে। তার উত্তরে অদিতিকে বলতে হবে, আমি তো কত জায়গায় দরখাস্ত করেছি, একটা জায়গা থেকেও কোনো ডাক আসছে না। আমি কি করে রোজগার করব বুঝতে পারছি না। তার উত্তরে মাসিমা বলবে, ওসব শুনতে চাই না, আমি তোকে 1 মাস সময় দিলাম, এর মধ্যে না পারলে নিজের ব্যবস্থা নিজে করে নিস। কথা বলতে গেলেই চোখে আলো পড়ছে, পা ভারী, গলা শুকিয়ে যাচ্ছে, সংলাপ ভুলে যাচ্ছে অদিতি। দুবার রিহার্সেল দেওয়ার পরেও মনিটরের সময় গোলমাল হচ্ছে। দর্শকরা উসখুস করছেন আর প্রডিউসার দাঁতে দাঁত চাপছেন। মিলন এগিয়ে গেল অদিতির পাশে, ফিসফিস করে বলল, তুমি ভুলে যাও অভিনয় করছো। কদিন আগে তোমার নিজের অবস্থার কথা ভাবো, কি কষ্ট করে তোমার রোজগার করতে হয়েছে, সেটা ভেবে সংলাপ বলো। অদিতি চোখ বন্ধ করল। মিলন চেঁচালো, লাইটস, সাউন্ড, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন। অদিতি সংলাপটা বলল অন্যরকম গলায়। অদ্ভুত আরতি ফুটে উঠল তার কণ্ঠস্বরে। মিলন কাট বলার পর হাততালির পায়রা উঠল। প্রডিউসার ছুটে এলেন সামনে। সাবাস। শুনছিলেন সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা। পড়ছিলাম এর 3য় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।